প্রিয় দর্শক, বিস্তারিত খবরের শুরুতেই দেখে নেব আজকের 15টা তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। অন্নপূর্ণা যোজনার টাকা মিলবে 17 আগস্ট থেকে, কাদের অ্যাকাউন্টে ঢুকবে স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। রেজিনগর উপনির্বাচনে বক্তব্যে পড়বে হুমায়ুনের দল, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জোড়া প্ল্যান, নয়া জল্পনা মুর্শিদাবাদ রাজনীতিতে। এনআরএস হাসপাতালের শৌচালয় থেকে উদ্ধার কর্তব্যরত নার্সের দেহ, রাতে ডিউটি ছিল স্ত্রীরোগ বিভাগে। দিল্লি বিস্ফোরণে নেপথ্যে আল কায়দায় আরো জাল বিছচ্ছে জেহাদিরা, সতর্ক করল রাষ্ট্রসংঘ। নেতাজিকে অপমানে জিরো টলারেন্স, শুভেন্দুর হুঁশিয়ারির পরে দায়ে 6 এফআইআর, ধৃত 1। একাধিক জেলায় বিঘার পর বিঘা সরকারি জমির মাটি বিক্রি, নয়া অভিযোগে অভিষেকের বিরুদ্ধে তদন্ত। বিধানসভা অভিযানের যে ঝাড়খণ্ডে 600 আন্দোলনকারী বিরুদ্ধে মামলা, অনশনে হুমকি প্রাক্তন মুখ্যমন্ত্রীর। আরজিকর মামলায় গ্রেফতার নির্মল ঘোষ, নতুন এফআইআর দায়ের হতেই ওড়িশায় গা ঢাকা দেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। বাকের মুখে পরপর গাড়িতে ধাক্কা, ট্যাঙ্কারে খড়গপুরে দুর্ঘটনায় মৃত্যু, মহিলার আশঙ্কাজনক আরো কয়েকজন। বেপাতা পাথর সম্রাট টুলুর শিউরির বাড়িতে সটানো হলো কোর্টে হাজিরা নোটিশ, রেড কর্নার জারি হয়েছে বুধবারই। কুণাল ঘোষের বাড়ি পার্টি অফিসে হামলা, ঋতব্রত সুদীপের বিরুদ্ধে অভিযোগ করে গ্রেফতারের দাবি বিধায়কের। আবাস প্লাসের সমীক্ষা 15 আগস্ট শেষ, যোগ্যদের দ্রুত তথ্য পাঠানোর আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। অনূর্ধ্বপক্ষেই আজ ওয়াশ আউট হতে চলেছে বাদল অধিবেশন, আরো শক্তি বাড়িয়ে ঢুকছে নিম্নচাপ, তোলপাড় শুরু, জেলায় জারি হয়ে গেল রেড অ্যালার্ট। খুব তাড়াতাড়ি আসছে যন্তর মন্তর সিজন 2, ইঙ্গিত দিয়ে রাখলেন অভিজিৎ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবর নিয়ে। অন্নপূর্ণা যোজনার যোগ্য উপভোক্তারা আগামী 17 আগস্ট থেকে মাসিক 3000 টাকা করে পেতে শুরু করবেন। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, আবেদনপত্র যাচাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে, যাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হলো তারা প্রতি মাসে দ্বিতীয় সপ্তাহে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পেয়ে যাবেন। এই প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু নির্দিষ্ট শর্ত বেঁধে দিয়েছেন রাজ্য সরকার। কেবলমাত্র 25 থেকে 60 বছর বয়সী মহিলারাই প্রকল্পের আওতাভুক্ত হবেন। তবে আবেদনকারী মাসিক আয় 10,000 টাকা বা পারিবারিক বার্ষিক আয় 12 লক্ষ টাকার বেশি হলে এই সুবিধা মিলবে না। পাশাপাশি কেন্দ্রীয় বা রাজ্য সরকারি, আধা সরকারি বা সরকার পোষিত প্রতিষ্ঠান স্থায়ী চাকরি করলে আবেদন করা যাবে না। তবে ঠিকা শ্রমিকদের পরিবারের সদস্যরা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। জমির ক্ষেত্রে কড়া নিয়ম থাকছে, 7টি পৌর নিগম এলাকায় 50 ডেসিমেলে বেশি জমি থাকলে এই টাকা মিলবে না। যদিও গ্রামীণ এলাকার ক্ষেত্রে জমি এবং 3 কামরার বাড়ির শর্তে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আরো স্পষ্ট করে দিয়েছেন যে যারা বর্তমানে 3000 টাকার কম ভাতা পান, যেমন বিধবা ভাতা, তারা এখন থেকে কেবল অন্নপূর্ণা যোজনা 3000 টাকাই পাবেন। তবে বিশেষ ছাড় থাকছে দিব্যাঙ্গ ভাতা ও পিএম কিষাণ নিধি যোজনার উপভোক্তাদের জন্য। তারা দুটি সুবিধা একসঙ্গে পাবেন। কেউ যোগ্য হলেও টাকা না পেয়ে অভিযোগ জানানোর জন্য দ্রুত একটি বিশেষ পোর্টাল চালু করা হবে, যারা দেখভালের দায়িত্বে থাকবেন বিডিওরা। গত জুলাই মাসে 1,19,00,000 মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন এবং আগামী দিনে যাচাই পর্ব শেষেই সেই সংখ্যা আরো বাড়বে বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। গত জুলাই মাসে মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার মুর্শিদাবাদ জেলা সফরে এসে জেলাবাসীকে শুভেন্দু অধিকারী যে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন তা রাখতে চলেছেন তিনি। সবকিছু পরিকল্পনা মাফিক চললেই খুব শীঘ্রই মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নারকেলবেড়ি এবং গাদুয়ারা ঘাটকে সংযুক্ত করে ভাগীরথী নদীর ওপর তৈরি হতে চলেছে নতুন একটি ব্রিজ। এই ব্রিজ তৈরি হয়ে গেলে মুর্শিদাবাদের বেলডাঙ্গা 2 ব্লকের হাজার হাজার মানুষের নৌকা করে ভাগীরথী নদী পার করে বিভিন্ন গ্রামে যাওয়ার সমস্যা মিটবে। গত 10 জুলাই রেজিনগরে মাটিতে একটি জনসভা করতে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একদিকে যেমন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরকে তার ঘৃণা ভাষণের জন্য কড়া ভাষায় জবাব দিয়েছিলেন, অন্যদিকে রেজিনগরে উন্নয়নের জন্য তার একাধিক পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন। প্রসঙ্গত এবছর বিধানসভা নির্বাচনে নওদা এবং রেজিনগর দুটো বিধানসভা আসনে আম জনতা উন্নয়ন পার্টি প্রার্থীকে জয়ী হয়েছেন হুমায়ুন কবির। যদিও হুমায়ুন ইতিমধ্যেই রেজিনগরের বিধায়ক পদ থেকে ইতিমধ্যেই তার ছেড়ে আসা আসনে আগামী কয়েক মাসে তাকে উপনির্বাচনী আসন্ন, হুমায়ুন কবির ঘোষণা করেছেন আসন্ন উপনির্বাচনী আম জনতা উন্নয়ন পার্টি প্রতীকে এই আসন এবং তার ছেলে গোলাম নবী আজাদ রবিন প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অধ্যুষিত রেজিনগর আসনটি জিতে গোটা দেশের মানুষের কাছে বিজেপি প্রমাণ করতে বদ্ধপরিকর, তারা আর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কাছে অচ্যুত নয়। তাই বিজেপির পক্ষ থেকে আসন্ন রেজিনগর বিধানসভা উপনির্বাচনের জন্য জোর কদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। রেজিনগর বাসিন্দাদের চাওয়া পাওয়ার বিষয়ে
জানার জন্য ইতিমধ্যে বিজেপির মন্ডল কমিটি সহ একাধিক কমিটি কাজ শুরু করেছে। বিজেপি সূত্রে খবর, রেজিনগরী বাসিন্দাদের বিভিন্ন দাবিগুলোর মধ্যে প্রথমেই রয়েছে এলাকার একটি ব্রিজ নির্মাণের দাবি। সাধারণ মানুষের এই মনোভাবের কথা জানতে পেরে রাজ্য সরকারের তরফ থেকে দ্রুত সেখানে একটি ব্রিজ নির্মাণের কাজ হাত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বিজেপি বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি মলাই মহাজন বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রেজিনগরী তকিপুর ময়দানে জনসভা থেকে জানিয়েছেন সেখানকার 3টি গুরুত্বপূর্ণ নদী ঘাটের মধ্যে কমপক্ষে একটি ঘাটে ভাগীরথী নদীর উপর ব্রিজ তৈরি হবে। একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন রেজিনগরী ছাত্রছাত্রীদের জন্য একটি কলেজ এবং শিল্প তালুক শিল্প সহ অত্যাধুনিক একটি হাসপাতাল তৈরি হবে। এছাড়া আরও কিছু দাবি সাধারণ মানুষ এবং দলের তরফ থেকে রাজ্য সরকার এবং রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে। মলয় মহাজন বলেন, মুখ্যমন্ত্রী ঘোষণা মোতাবেক নবান্নের সরকারি নির্দেশিকা মেনে মুর্শিদাবাদের জেলা শাসক মঙ্গলবার রেজিনগরে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ইঞ্জিনিয়ারদের দল পাঠিয়েছিলেন। ওই প্রতিনিধি দল রেজিনগরী নারকেলবেড়ি এবং গড়দুয়ারা ঘাটের মধ্যে ভাগীরথী নদীর উপর একটি ব্রিজ তৈরির বিষয়ে প্রাথমিক পরিকাঠামোগত বিষয়গুলি খতিয়ে দেখেন। এই উচ্চ ক্ষমতা সম্পন্ন দলটি গতকালই তার রিপোর্ট প্রশাসনের আধিকারিকদের কাছে জমা করেছেন। বিজেপি সূত্রের খবর, সেই রিপোর্টের ভিত্তিতে খুব দ্রুত ডিটেলস প্রজেক্ট রিপোর্ট তৈরি করা রাজ্য সরকারের কাছে পাঠানো হবে। তা অনুমোদন পেলে রেজিনগরে নারকেলবেড়ি এবং গড়দুয়ারা ঘাটের মধ্যে নতুন একটি ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়ে যাবে। অন্যদিকে বেলডাঙ্গা 2 পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের পদ থেকে হুমায়ুন পুত্র গোলাম নবী আজাদের অপসারণের বিষয়ে বুধবার মুখ খুলেন মলাই মহাজন। প্রসঙ্গত, বিভিন্ন অভিযান থাকায় বেলডাঙ্গা 2 পঞ্চায়েত সমিতির সদস্যরা মঙ্গলবার হুমায়ুন পুত্রকে পূর্ত কর্মাধ্যক্ষের পদ থেকে অপসারণ করেছেন। বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি মলাই মহাজন বলেন, আমরা সকলেই জানি ইতিমধ্যে আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির ঘোষণা করে দিয়েছেন তাচ্ছলি আসন্ন উপনির্বাচনে আমজনতা উন্নয়ন পার্টির প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার আগে যদি কাউকে অন্য একটি পদ থেকে অপসারিত হতে হয় তাহলে তাকে প্রকাশ্যের কারণ জানাতে হবে। পাশাপাশি মলাই মহাজন দাবি করেছেন, রেজিনগরে বিভিন্ন পঞ্চায়েতের তৃণমূলের যে সমস্ত সদস্য দলীয় টিকিটে জিতে আমজনতা উন্নয়ন পার্টি দলে যোগদান করেছে, নৈতিকতার কারণে তাদের পদত্যাগ করা উচিত। নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালে স্ত্রীরোগ বিভাগে HDU এর শৌচালয় থেকে এক নার্সের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে অ্যানেস্থেশিয়া সংক্রান্ত ওষুধের অতিরিক্ত ডোজ নিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন তিনি। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পরই স্পষ্ট হবে। মৃত নার্সের সঙ্গে সেই সময় ডিউটিরত 4 জন নার্সকে একসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে এন্টালি থানার পুলিশ। কথা বললেন স্বাস্থ্যমন্ত্রী। পুলিশ সূত্রে জানা গিয়েছে রাত 10:20 নাগাদ তিনি শৌচালয়ে গিয়েছিলেন। 10:27 পর্যন্ত তিনি বাইরে না আসায় সহকর্মীরা ডাকাডাকি শুরু করেন। মৃতার শরীরে কোনো আঘাতের চিহ্ন মেলেনি। ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি। হাসপাতাল সূত্রে খবর, বুধবার রাতে HDU এ ডিউটি ছিল। রাত 8টা নাগাদ তিনি কাজে যোগ দেন। নার্সিং স্টেশনে আসার পর ফেন্টানিলের 3টি ভায়াল নিয়ে শৌচালয়ে চলে যান তিনি। বেশ কিছুক্ষণ কেটে গেলেও কাজ ফিরে না আসায় সহকর্মীদের সন্দেহ হয়। সহকর্মীরা শৌচালয়ের দরজার কাছে গিয়ে তাকে ডাকাডাকি করেন। কোনো সারা শব্দ না পেয়ে রাত 10:30 নাগাদ দরজা ভেঙে অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসকেরা পরীক্ষা করেন, তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে প্রাথমিকভাবে অনুমান ফেন্টানিল শিরা ইনজেকশনের মাধ্যমে নেওয়া হয়ে থাকতে পারে। তবে নিজে ওই ওষুধ নিয়েছিলেন নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ। দেহ উদ্ধারের পর NRS হাসপাতালে পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়। পরে এন্টালি থানা পুলিশ এবং লালবাজার হোমিসাইড শাখার আধিকারিকদের হাসপাতালে পৌঁছান। তারা হাসপাতালে কর্মীদের সঙ্গে কথা বলে এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতার আদি বাড়ি পূর্ব মেদিনীপুর। প্রায় 1 বছর আগে তার বিয়ে হয়েছিল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। সম্প্রতি তিনি NRS হাসপাতালে বদলি হয়ে এসেছিলেন। এর আগে NRS থেকেই নার্সিংয়ে MSc করেছিলেন তিনি। তার মৃত্যু নেপথ্যে কোনো প্রেম ঘটিত কারণ ছিল কিনা তাও খতিয়ে রাখা হচ্ছে। সম্প্রতি নিরাপত্তা পরিষদের অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিম একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, গত নভেম্বরে দিল্লি বিস্ফোরণের নেপথ্যে ছিল আল কায়দার উপমহাদেশীয় শাখা, যার নাম আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। সংগঠনটি দক্ষিণ পূর্ব আফগানিস্তানে সক্রিয় রয়েছে। দিল্লিতে লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণের নেপথ্যে রয়েছে আল কায়দায়। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের একটি রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। পাশাপাশি সতর্ক করা হয়েছে জঙ্গি সংগঠনটি ভারত, বাংলাদেশ এবং আফগানিস্তানে তাদের জাল বিস্তারে শুরু হয়েছে। দিল্লি বিস্ফোরণের নেপথ্যে আল কায়দার যোগের কথা আগেই জানিয়েছিল ভারত। এবার তাদের শিলমোহর দিল রাষ্ট্রসংঘ। সম্প্রতি নিরাপত্তা পরিষদে অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিম একটি রিপোর্ট প্রকাশ করেছে।
সেখানে বলা হয়েছে গত নভেম্বরে দিল্লি বিস্ফোরণের নেপথ্যে ছিল আল কায়দার উপমহাদেশীয় শাখা, যার নাম আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। সংগঠনটি দক্ষিণ পূর্ব আফগানিস্তানে সক্রিয় রয়েছে। রিপোর্টে আরো বলা হয়েছে সংগঠনটি বড় কোনো ইউনিট তৈরি করার পরিবর্তে ছোট ছোট সেল গড়ে তুলেছে। তার মধ্যে রয়েছে লজিস্টিক ও আর্থিক নেটওয়ার্ক। শুধু তাই নয়, জেহাদিরা প্রতিবেশী বাংলাদেশেও তাদের জাল বিস্তার করেছে বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। একই সঙ্গে বলা হয়েছে সন্ত্রাসী সংগঠনগুলি কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বৃদ্ধি করেছে। বোমা তৈরি, টার্গেট নির্বাচন, তথ্য সংগ্রহ সহ বিভিন্ন কাজেই তারা চ্যাটজিপিটির সাহায্য নিচ্ছে। গত বছর 10ই নভেম্বর সন্ধ্যায় লালকেল্লার সামনে পরপর 3টি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ হয়। বিস্ফোরণ স্থলে পাশেই ছিল জৈন মন্দির ও উমাশঙ্কর মন্দির। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কেঁপে ওঠে ভূগর্ভস্থ মেট্রো স্টেশনও। সেই ঘটনায় মৃত্যু হয় 15 জনের, আহত হন আরও অনেকে। দিল্লি বিস্ফোরণের তদন্তে উঠে আসে ফরিদাবাদের চিকিৎসক মডিউলের তথ্য। জানা যায় ফরিদাবাদী আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকজন জেহাদি চিকিৎসক ছিল এই নাশকতার নেপথ্যে। বিস্ফোরণে মৃত্যু হয় হামলার মূল ষড়যন্ত্রী উমর উন নবীর। এই ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে শনাক্ত করেছে। বিস্ফোরণে তিনি নিহত হন। সে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে মেডিসিন বিভাগের সহকারী প্রাক্তন অধ্যাপক ছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে সমাজ মাধ্যমে কুরুচিকর ও অসম্মানজনক মন্তব্য করার অভিযোগ। বুধবারই এই বিষয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকি কথায় কাউকে যে ছাড়া হবে না তাও স্পষ্ট করে দেন। এরপরেই কড়া পদক্ষেপ রাজ্য পুলিশের। দায়ের হলো একটি 6টি এফআইআর। গ্রেপ্তার করা হয়েছে একজনকে। ধৃতের নাম কিরণ কুমার দাস। অভিযোগ, সমাজ মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আপত্তিকর মন্তব্য পোস্ট করেছিলেন তিনি। শুধু তাই নয়, সমাজ মাধ্যমে নেতাজিকে নিয়ে অবমাননাকর 108টি পোস্ট সরানো হয়েছে বলেও খবর। সম্প্রতি নেতাজি নিজে বিজেপির রাজ্যসভা সাংসদ অনন্ত মহারাজের একটি মন্তব্যকে ঘিরে বিতর্কের সূত্রপাত। শুধু তাই নয়, সমাজ মাধ্যমে নেতাজি সম্পর্কে একাধিক বিতর্ক পোস্ট সামনে আসে। এরপরই নেতাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্যে যে সরকার জিরো টলারেন্স নীতি নিয়ে চলবে তা স্পষ্ট জানিয়ে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, যারা সোশ্যাল মিডিয়ায় নেতাজি নিয়ে অপমানজনক মিথ্যা অপপ্রচার করার দুঃসাহস দেখিয়েছেন, পুলিশকে তাদের গ্রেপ্তারের নির্দেশ দিচ্ছি। অবিলম্বে ক্ষমা চেয়ে পোস্ট করতে হবে, অসম্মানজনক পোস্ট ডিলিট করতে হবে। তবে ডিলিট করে দিলেই যে তিনি ছাড় পাবেন তা নয়, পুলিশ নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবে। প্রশ্ন ওঠে, অনন্ত মহারাজের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেওয়া হবে? কারো নাম না নিলেও মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, আইন সকলের জন্য সমান। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে সমাজ মাধ্যমে কুরুচিকর ও অসম্মানজনক মন্তব্য করার অভিযোগ। বুধবারই এ বিষয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকি কথায় কাউকে যে ছাড় হবে না তাও স্পষ্ট করে দেন। এরপরই কড়া পদক্ষেপ রাজ্য পুলিশের। দায়ের হলো 6টি এফআইআর। গ্রেফতার করা হয়েছে একজনকে। ধৃতের নাম কিরণ কুমার দাস। অভিযোগ, সমাজ মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আপত্তিকর মন্তব্য পোস্ট করেছিলেন তিনি। শুধু তাই নয়, সমাজ মাধ্যমে নেতাজিকে নিয়ে অবমাননাকর 108টি পোস্ট সরানো হয়েছে বলেই খবর। কামতাপুরী নাকি রাজবংশী? জনগণনা শুরু হতেই উত্তরে ভাষা বিতর্কে চরমে। ইসলামপুর পুলিশ সুপার রাকেশ সিং বলেন, ধৃতকে জেরা করতে পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত করতে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হবে। সম্প্রতি নেতাজি নিয়ে বিজেপি রাজ্য সভায় সাংসদ অনন্ত মহারাজের একটি মন্তব্যকে ঘিরে বিতর্কের সূত্রপাত। শুধু তাই নয়, সমাজ মাধ্যমে নেতাজির সম্পর্কে একাধিক বিতর্কিত পোস্ট সামনে আসে। এরপরে নেতাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্যে যে সরকার জিরো টলারেন্স নীতি নিয়ে চলবে তা স্পষ্ট জানিয়ে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, যারা সোশ্যাল মিডিয়ায় নেতাজি নিয়ে অপমানজনক মিথ্যা অপপ্রচার করার দুঃসাহস দেখিয়েছেন, পুলিশকে তাদের গ্রেফতারের নির্দেশ দিচ্ছি। অবিলম্বে ক্ষমা চেয়ে পোস্ট করতে হবে, অসম্মানজনক পোস্ট ডিলিট করতে হবে। তবে ডিলিট করে দিলেই যে তিনি ছাড় পাবেন তা নয়, পুলিশ নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবে। প্রশ্ন ওঠে, অনন্ত মহারাজের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেওয়া হবে? কারো নাম না নিলেও মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, আইন সকলের জন্য সমান। মুখ্যমন্ত্রী এহেন হুঁশিয়ারি পরে শুরু হয় পুলিশের তৎপরতা। 6টি এফআইআর দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গ্রেপ্তার হয় কিরণ কুমার দাসকে। জানা গেছে, ধৃতের বাড়ি উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানা ঝাড়বাড়ি এলাকায়। অভিযোগ, সমাজ মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আপত্তিকর মন্তব্য পোস্ট করেছিলেন বলে অভিযোগ ধৃতের বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয় তুমুল বিতর্ক। ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে তৎপরতা বাড়ে। ইসলামপুর পুলিশ সুপার রাকেশ সিং বলেন, ধৃতকে জেরা করতে পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত করতে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হবে। তবে ধৃত ওই যুবকের সমাজ মাধ্যমে নেতাজিকে নিয়ে পোস্টের প্রেক্ষাপট কি এবং এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছেন কিনা তা তদন্তের পর আরো স্পষ্ট হবে বলে জানাচ্ছেন তদন্তকারীরা। আরো বিভাগে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সরকারি জমি থেকে মাটি কেটে বেআইনিভাবে বিক্রি। আর এই অভিযোগে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 30 জনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় পুলিশি তদন্তের নির্দেশ আদালতের। অভিযোগ,
নদিয়া মুর্শিদাবাদ সহ বিস্তীর্ণ এলাকায় এই কাজ হয়েছে, আর এর পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড় ভূমিকা রয়েছে বলে দাবি। শুধু তাই নয়, 30 জনের মধ্যে নাম রয়েছে প্রাক্তন তৃণমূল বিধায়ক হাসানুজ্জামান শেখ, কালীগঞ্জের তৃণমূল বিধায়ক আলিফা আহমেদ সহ একাধিক তৃণমূল নেতার। তবে এই বিষয়ে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন আলিফা। তার দাবি ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়, শুধুমাত্র প্রতিহিংসা করে এহেন অভিযোগ করা হচ্ছে। কালীগঞ্জের বাসিন্দা বাপন ঘোষ গত 15 জুলাই কৃষ্ণগঞ্জ জেলার দায়রা আদালতে একটি মামলা দায়ের করেন। তার অভিযোগ 2016 সাল থেকে নদিয়ার কালীগঞ্জ ব্লক সহ নদিয়া ও মুর্শিদাবাদের শক্তিপুর এলাকার বিস্তীর্ণ সরকারি ও ভেস্টেড জমি থেকে বেআইনিভাবে মাটি কেটে নিয়ে গিয়ে বিক্রি করা হয়েছে। অভিযোগকারী তার অভিযোগ প্রায় 33,000 বিঘা জমির কথা উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ তোলা হয়েছে বলে অভিযোগ বাপন বাবু। এখানেই শেষ নয়, সরকারি জমির পাশাপাশি এই সমস্ত এলাকায় থাকা গাছও কেটে ফেলার অভিযোগ রয়েছে। এর ফলে পরিবেশের ক্ষতি এবং সরকারি সম্পত্তির ক্ষতি হয়েছে বলে মামলাকারীর অভিযোগ। এই বিষয়ে পুলিশ, বন দপ্তর সহ একাধিক জায়গাতে জানিয়ে কোনো লাভ হয়নি বলে দাবি বাপন ঘোষের। উল্টে তাকে হুমকির মুখে পড়তে হয় বলে অভিযোগ। যদিও রাজ্যে পালা বদলের পর ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ মোট 30 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের হয়। সেই মামলার শুনানির পর বুধবার আদালতের বিচারক তরুণ কুমার মণ্ডল পুলিশকে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করার নির্দেশ দেন। মামলাকারী পক্ষের আইনজীবী শীর্ষেন্দু দাসের বক্তব্য, আদালতের অভিযোগগুলি তুলে ধরা হয়েছিল এবং সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মামলাকারী বাপন ঘোষও আদালতের নির্দেশকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে সরকারি জমি ও পরিবেশ রক্ষার দাবিতে তারা অভিযোগ জানিয়ে আসছিলেন। শিক্ষা দুর্নীতির প্রতিবাদে অগ্নিগর্ভ ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগ পরীক্ষায় একগুচ্ছ অনিয়মের অভিযোগে গত সোমবার প্রতিবাদীরা ঝাড়খণ্ড বিধানসভা অভিযান করেছিলেন। এই ঘটনায় বৃহস্পতিবার 600 প্রতিবাদীর বিরুদ্ধে এফআইআর দায়ের করল রাজ্যের পুলিশ। মামলায় নাম রয়েছে 100 জনের বিরুদ্ধে, আরও 500 জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে খবর। সরকারি চাকরিতে নিয়োগ দুর্নীতি প্রতিবাদে গত 20 দিন ধরে লাগাতার আন্দোলন চালাচ্ছে ঝাড়খণ্ডের তরুণ প্রজন্ম। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। রাজধানী রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে জেপিএসসি, জেএসএসসি রিফর্মস মঞ্চ লাগাতার বিক্ষোভ প্রদর্শন করছে। তাদের দাবি, নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা, দুর্নীতির অভিযোগ ওঠা বেশ কয়েকটি পরীক্ষা বাতিল। সিবিআই অথবা ঝাড়খণ্ডের বাইরে অবসরপ্রাপ্ত বিচারকদের নিয়ে গঠিত প্যানেলকে নিয়ে নিরপেক্ষ তদন্ত করতে হবে। সোমবার বিক্ষোভকারীদের বিধানসভামুখী মিছিলের সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি, জলকামান এবং কাঁদানে গ্যাসের ব্যবহার করেন। পুলিশের কড়া পদক্ষেপের প্রতিবাদে রাজ্য জুড়ে বন্ধ রেখেছিল বিজেপি। জেএমএম সরকার 1 সপ্তাহের মধ্যে সিবিআই তদন্তের নির্দেশ না দিলে অনশন করবেন বলে হুমকি দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাস। 2024 সালের আবগারি কনস্টেবল পদে শারীরিক পরীক্ষার সময় মৃত্যু হওয়া 19 চাকরি প্রার্থীর পরিবারকে 1 কোটি টাকা করে আর্থিক সাহায্যের দাবি করেছেন তিনি। অন্যদিকে একই বিষয়ে 1200-র বেশি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিজেপি ছাত্র সংগঠন এবিভিপি। এদিকে ঝাড়খণ্ডের শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের ভূমিকায় অস্বস্তিতে পড়েছে কংগ্রেস। তারা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্বাধীন জোট সরকারের অন্যতম শরিক হলেও আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস প্রয়োগের সমালোচনা করেছেন রাহুল গান্ধী। পাশাপাশি বিজেপি ছাত্র আন্দোলন রাজনীতি করছে বলে মন্তব্য করেছে কংগ্রেস। সব মিলিয়ে অস্বস্তি বাড়ছে হেমন্ত সোরেন সরকারের। ওড়িশা থেকে গ্রেফতার করা হলো পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে। আরজিকর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনায় জোর করে নির্যাতিতার দেহ সৎকার করার অভিযোগ ওঠে নির্মল ঘোষ সহ 3 জনের বিরুদ্ধে। সোমবার উত্তর 24 পরগনার খড়দহ থানায় এফআইআর দায়ের করে আরজিকরে নিহত চিকিৎসক ছাত্রীর বাবা। সেই এফআইআরের ভিত্তিতে নির্মলকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ সূত্রে জানানো হয়েছে, নতুন করে এফআইআর দায়েরের পরই পড়শি রাজ্য ওড়িশায় গা ঢাকা দিয়েছিলেন নির্মল। পুলিশের নজর এড়াতে নতুন ফোন এবং সিম কার্ড ব্যবহার করছিলেন। নতুন ফোন থেকে ঘনিষ্ঠ কয়েকজনের সঙ্গে যোগাযোগ রাখছিলেন তিনি। পুরনো ফোনটি সুইচ অফ করে রেখে দেওয়া হয়েছিল। গত মঙ্গলবার মোবাইলের টাওয়ার লোকেশন ধরে নির্মলের গতিবিধি সম্পর্কে অবহিত হয় পুলিশ। সেই মতো বৃহস্পতিবার সকাল 9টা নাগাদ পুরী লাগোয়া একটি হোটেলে হানা দেন তদন্তকারীরা। হোটেল থেকে পাকড়াও করা হয় নির্মলকে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বৃহস্পতিবার নির্মলকে ওড়িশার একটি আদালতে হাজির করানো হবে। তারপর রাতের মধ্যে ট্রানজিট রিমান্ডে তাকে নিয়ে আসা হবে কলকাতায়। শুক্রবার তাকে ব্যারাকপুর আদালতে হাজির করাতে হতে পারে। নির্মলের গ্রেফতারি প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদা মুখোপাধ্যায় বলেন, পুলিশ এবং প্রশাসনকে সাধুবাদ জানাই। আমি একটু দুঃখিত এই কারণে যে নির্মল ঘোষ এতদিন খুল্লা ঘুরে বেড়াচ্ছিলেন কিভাবে। রবিবার ছিল আরজিকরে ধর্ষিত এবং মৃত চিকিৎসক ছাত্রীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। সেদিন উত্তর 24 পরগনা পানিহাটিতে স্মরণ সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পানিহাটির শ্মশান ঘাটে ওই দিন ঠিক কী ঘটেছিল সে বিষয়ে খতিয়ে দেখার জন্য ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নির্দেশ দেন তিনি।
তারপরেই সোমবার পানিহাটির তৎকালীন বিধায়ক নির্মল মৃতার বাড়ির এলাকার পুরো প্রতিনিধি সোমনাথ দে এবং প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। তরুণী চিকিৎসকের পরিবারের অভিযোগ, ঘোলা থানার নাটাগড় কদমতলা শ্মশানঘাটে শেষকৃত্যের সময় তাড়াহুড়ো করেছিল স্থানীয় প্রশাসন। নির্মল সহ ওই 3 জন কি কারণে দেহ সৎকার করতে এত সক্রিয় হয়ে উঠেছিলেন তা নিয়ে প্রশ্ন তুলে মৃতার বাবা মা। শ্মশানে দাহকার্যে খরচও মকুব করা হয়েছিল। এইসব নিয়ে নতুন করে তদন্ত শুরু হয়েছে। রবিবার শুভেন্দু জানান, দাহ প্রক্রিয়ায় বেআইনি কাজ করা হয়েছিল। শ্মশানঘাটে সেদিন লাইনে তৃতীয় দেহটি ছিল আরজি করে তরুণী চিকিৎসকের, কিন্তু বাকিদের টুকরি তড়িঘড়ি সৎকার করা হয় বলে অভিযোগ। শ্মশানের নির্ধারিত খরচাও পরিবারের লোক দেননি। ওই কর্মকাণ্ডে নেপথ্যে প্রভাবশালী যোগেশ সন্দেহ করে মুখ্যমন্ত্রী বলেছিলেন, নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখোপাধ্যায় মিলে এই পুরো কাণ্ডটি ঘটিয়েছেন। নির্যাতিতার বাবার দায়ের করা নতুন অভিযোগে সেই কথা রয়েছে। তাতে বলা হয়েছে 2024 সালের 9 আগস্ট নিহত চিকিৎসক ছাত্রীর দেহ দ্রুত দাহ করে দেওয়া হয়। এমনকি ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়ার পরেও রাজনৈতিক প্রভাব খাটানো হয়েছিল। মৃতার বাবা জানান, অভিযুক্ত ত্রয়ী তাদের কয়েকজন দলীয় কর্মীকে সঙ্গে নিয়ে বাড়ি বয়ে গিয়ে দ্রুত দেহ শ্মশানে নিয়ে যাওয়ার জন্য চাপ দিয়েছিলেন। পরিবারের অনেকে শেষ শ্রদ্ধাটুকু জানানোর সময় পাননি। খড়দহ থানায় অভিযোগ দায়ের হওয়ার পরই এই ঘটনার তদন্তে সক্রিয় হয় পুলিশ। তোলাবাজি, বেআইনি আগ্নেয়াস্ত্র প্রদর্শন, লটারির টিকিট হাতিয়ে নেওয়া সহ একাধিক অভিযোগ রয়েছে নির্মল এবং তার পুত্র তথা এবারে পানিহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে গত 13 জুলাই নির্মল পুত্রকে দক্ষিণেশ্বর থেকে গ্রেফতার করে পুলিশ। তবে নির্মল অন্তরালেই ছিলেন। কেবল জুলাই মাসে তৃণমূলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে একটি বৈঠকে ঢুকতে দেখা গিয়েছিল নির্মলকে। ঋতব্রত শিবিরের তরফে সেই সময় জানানো হয়, নির্মলকে বৈঠকে ডাকা হয়নি, তিনি নিজেই এসেছিলেন। শেষের দিকে এসে ঢুকে পড়েছিলেন। ঋতব্রত শিবিরের বিধায়ক সন্দীপন সাহা বলেছিলেন, আমরা বিনোজল আটকাতে বদ্ধপরিকর, বিনোজল আটকাতে ছাঁকনি ডাকা হচ্ছে। নির্মলও জানিয়েছেন তিনি বৈঠকে ছিলেন না। কসবার বিধায়ক জাভেদ খানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। পানিহাটির 3 বারের বিধায়ক নির্মল, যিনি স্থানীয় রাজনৈতিক মহলে নান্টু নামে পরিচিত। 2011 থেকে 2016 এবং 2021 সালে এই কেন্দ্র পর 3 বারে তৃণমূলের টিকিটে জয়ী হন তিনি। এবার তিনি ভোটে দাঁড়ানি। পানিহাটিতে তৃণমূল প্রার্থী করেছিল নির্মলের পুত্র তীর্থঙ্করকে। তিনি অবশ্য বিজেপি প্রার্থী আরজি করে নির্যাতিতার মায়ের কাছে হেরে যান। বাকের মুখে পরপর 2টি মারুতি গাড়িতে ধাক্কা। ধাক্কার অভিঘাত এতটাই ছিল যে গাড়ি দুটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর থানা মাদপুর এলাকায়। দুর্ঘটনায় এখনো পর্যন্ত একজন মহিলার মৃত্যু হয়েছে, আহত 15 জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে মাদপুর এলাকায় রাস্তার এক বাঁকে ওই দুটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়ি দুটি খড়গপুরের দিকে যাচ্ছিল। বাঁকের মুখে খড়গপুর থেকে কলকাতাগামী একটি ট্যাঙ্কার পরপর ওই গাড়ি দুটিকে ধাক্কা মারে। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে রাস্তার অন্য পাশে ছিটকে যায় গাড়ি দুটি। ঘটনার পর পালিয়ে যায় ট্যাঙ্কারের চালক। দুর্ঘটনার পর উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে গাড়ি থেকে এক মহিলার দেহ উদ্ধার করে। মৃতার নাম লতিকা দল সিংহ, বয়স 55। তার বাড়ি ঝাড়গ্রামের লালগড় থানার পাথরগেরিয়ায়। দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে।